কণ্ঠ উঁচিয়ে ডাকলেন আরেক মেয়েটকে। কিয়ৎক্ষণের মধ্যে অপর মেয়েট চলে আসায় দুজন ধরে একবার ধরাধরি করে অচেতন মাহিকে কোনো মতে তুলে দাঁড় করেন। তবে এতে ঘটল আরেক ঘটনা। অচেতন মাহির ছেড়ে দেওয়া শরীরটা খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। নিজ পায়ে চলমল পায়ে সে তৎক্ষণাৎ গড়িয়ে পড়ল মুগ্ধের গায়ের উপর। ঘটনার আকস্মিকতা হতবাক মুগ্ধ সাথে সাথে এক হাতে আগলে ধরে মাহিকে। ক্ষুদ্র বদনের মেয়েটা তার উন্মুক্ত বক্ষে লেপ্টে আছে পেঁজা তুলোর ন্যায়। তার শীতল হাতের স্পর্শগুলো মুগ্ধের গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে যেন। এক মুহূর্তের জন্য ছেলেটা বেশ চেয়ে পেল। তার বুক কাঁপছে, হ্যাঁ হ্যাঁ, তার হৃদস্পন্দিত হচ্ছে জোরালো গতিতে। হৃদয়টা এক অদ্ভুত শীতলতা ছেয়ে যাচ্ছে ক্রমশ। এহেন অনুভূতি প্রথম টের পাচ্ছে মুগ্ধ। এসব তার অজানা। সে জানে না হুটহাট এমন কেন হচ্ছে তার সাথে। সে শুধু জানে তার হৃদয় থমকেছে। নিজ হতভম্বতায় মুগ্ধের এক হাত মেয়েটার পিছে উঠে আসতে চাইলে মস্তিষ্ক আবারও ধিক্কার জানায়, তার এহেনকারে চিৎকার দিয়ে জানায়, শত্রুর মেয়েকে বকে নিয়ে রেখেছিস? এত তাড়াতাড়ি ভুলে গেলে মায়ের কথা, মায়ের প্রতিশোধের কথা, নিজের সাথে অন্যায়গুলোর কথা। কথাগুলো হঠাৎই মনে পড়তেই তড়িৎ সমিত ফিরে মুগ্ধের। রাগী মানব ফের চলে এলো নিজের হিংস্র অবয়বে। সে তৎক্ষণাৎ দুহাতে মাইকে বুক থেকে ছুঁড়ে ফেলে অদূরে। ভাগ্যিস দুই পাশে মেয়েটা ছিল, না হলে আজ অচেতন মেয়েটার অবস্থায় পটল তুলত নিশ্চিত। মুগ্ধ কেমন দাঁত চিরবির করে হুঙ্কার ছেড়ে বলে উঠছে, এই চাঁড়ার বাচ্চাটাকে এক্ষুনি সর আমার চোখের সামনে থেকে। এহেন গর্জনে কেঁপে উঠছে সবাই। তক্ষুনি মাহিকে ধরে হাঁটা ধরলো উঁচু পথে। এদিকে মুগ্ধ এবার ভীষণ অস্থির। সারা শরীর রাগে থরথর করে কাঁপছে তার। কেন বারবার মেয়েটার কাছে গেলে তার এমন লাগে? কেন এক মুহূর্তের জন্য দিন দুনিয়া ভুলে বেফুলা হয়ে যায় সে? কেন কেন কেন? মন মস্তিষ্কের হুটহাট দোলাচলে জর্জরিত নির্দয় মানব। এবারও মস্তিষ্ক জিতল সকল তর্কে। সে গটগটিয়ে ফের হাঁটা ধরলো এলিভেটরের দিকে। এলিভেটরে ঢুকেই বোতাম চাপলো টপ ফ্লোরের। অতঃপর ধীরে ধীরে বন্ধ হলো কাচের দরজাটা। টান উঠলো এলিভেটরের চেইনে। মনস্টার প্যারাডাইস এর টপ ফ্লোরে রয়েছে ছাদ। তবে সে এ ছাদের সৌন্দর্য একটু ভিন্ন। বিশাল ছাদ জুড়ে তৈরি হয়েছে সুইমিং পুল, চারিপাশে স্রেফ কাচের তৈরি দেয়াল, তাও আবার অর্ধেক। এলিভেটর থেকে বেরিয়ে এসে সেই নীল নদের ন্যায় স্বচ্ছ পানিতে এক লাফে ঝাঁপিয়ে পড়ে মুগ্ধ। মাথা সহ পুরো শরীর পানিতে ডুবিয়ে সাঁতার কাটতে কাটতে চলে যায় ছাদের একদম কর্নারে। প্রায় সেকেন্ড 40 সময় লাগলো তার ওপারে পৌঁছতে। এর পরপরই সে কেমন মাথা উঠিয়ে আনলো পানি হতে। শক্ত জলে তীব্র খেপে গিয়ে নিজের সর্বাঙ্গে দু হাতে ঘষতে ঘষতে বিড়বিড়ে আওড়ায়, ব্লাডি বিচ, আমি ঘৃণা করি ওকে, ঘৃণা করি এই চাঁড়ার বাচ্চাকে। হিমশীতল কক্ষ, গোলাকার নরম বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে মাহে। জ্ঞান ফেরার নাম অবধি নেই এখনো। মেজেন ইরা চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন মাহির পায়ের কাছে। বারে বারে উদ্বিগ্ন চোখে হালচাল দেখছেন মেয়েটা। এরই মধ্যে কক্ষের দুয়ারের দ্বারে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন কেমন সশব্দে পা ফেলেন মেঝেতে। মেডেন তখনই বুঝে গেলেন মনস্টারের আগমনী সংকেত। সঙ্গে সঙ্গে মাথা নুয়ে সরে দাঁড়ালেন বিছানার কাছ থেকে। দুহাত পেটের কাছে বেঁধে রেখে দাঁড়িয়ে আছেন মধ্যবয়সী দৃষ্টিনত তার। কিছুক্ষণ বাদে সেই নুইয়ে রাখা দৃষ্টিতে তিনি কেবল দেখলেন দরজা দিয়ে দাম্ভিক কদমে ভিতরে ঢুকছেন মনস্টার। হাতে দু আঙ্গুলে ইশারা তাকে বোঝালো ঘর থেকে বের হয়ে যেতে। মেজেন আঁকাকারী মানুষ, তৎক্ষণাৎ মাথা নুইয়ে খানিক কর্নিশ জানিয়ে ফটাফট কদমে চলে গেলেন ঘর ছেড়ে। তিনি যেতেই গার্ডদের মধ্য থেকে একজন একইভাবে দৃষ্টি নত রেখে কক্ষের ভারী দরজাটা আলগোছে টেনে দিলেন। বিশাল আকার কক্ষটি এবার সম্পূর্ণ মুগ্ধের আয়ত্তে। সুদর্শন যুবক কেমন ঝায় দাঁড়িয়ে আছে কামরার মাঝ বরাবর। উদম গায়ে তার লেপ্টে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা। ঘাস সমান চুলগুলো থেকে সম্পূর্ণ বুক পিছে চুইয়ে পড়ছে পানি। পরনে কেবল মাত্র ঢিলে ঢালা কালো রঙা ট্রাউজার। এক হাতে তার হুইস্কির বোতল, অন্য হাতে মাধ্যমা এবং তর্জনীর ভাঁজে জ্বলছে মোটা সিগার। যুবকের পাতামি চোখ জোড়া, তীক্ষ্ণ দৃষ্টি আপাতত বিছানায় পড়ে থাকা মাহিতে নিবদ্ধ। কপালে তার গোটা কত বিরক্তির ভাঁজ। দৃঢ় চোয়ালে ফুটে আছে শক্তভাবে। সে নিজের দৃষ্টি ঠায় বজায় রেখে একটু একটু করে সিগারের শেষ ভাগ টান বসাচ্ছে বেশ। কক্ষের সম্মুখের দেয়ালে ঝুলন্ত লম্বা ঘড়ির ঘন্টার কাঁটায় ঢং ঢং শব্দ তুলে বাজছে, জানান দিচ্ছে মধ্যরাতের আগমনী বার্তা।
মুগ্ধ শুনল, ঠোঁটের ফাঁক গলিয়ে ধীরে ধীরে সিগারের কুলসিত ধোঁয়াগুলো বের করতে করতে পা বাড়ালো বিছানার কাছে ঘুমন্ত নিষ্পাপ মাহি। দিন দুনিয়া সকল মোহমায়া যেন মেয়েটার মুখে বিরাজ করছে আজ। সফেদ রঙা সিল্কের গাউনে কি শুভসই না দেখাচ্ছে তাকে, অথচ মুগ্ধের মতো নির্দয় মানবের মন গলল না তাতে। সে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মাথার কাছে, অতঃপর এক মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থেকে হাতে থাকা হুইস্কির বোতলটা সামান্য উঁচিয়ে এনে মুখ দিয়ে চেনি খুলল বোতলের ক্যাপ, তারপর সম্পূর্ণ ক্যাপটা সজোরে ছুঁড়ে ফেললো অসভ্য ছেলে। ঘটে আরেক কাণ্ড, হুইস্কির বোতলটা মাহির মুখের উপর উল্চে করেই ধরতে সম্পূর্ণ বোতল থেকে তীব্র গন্ধযুক্ত অ্যালকোহল ঝড় ছড়িয়ে পড়লো মাহির মুখের উপর। একে তো হুছার তরলের ঝাপটা, তার উপর অমন মাত্রাতিরিক্ত গন্ধযুক্ত। মাহির অচেতন মস্তিষ্ক সজাগ হতে খুব একটা সময় নিল না যেন। নিভু নিভু চোখে মেয়েটা কেমন ধীরে ধীরে চোখগুলো মিলল। কিয়ৎক্ষণ ঝাপসা চোখে তাকিয়ে রইল সম্মুখে। সামনে তো কেউ নেই। মাহির অচেতন মস্তিষ্ক এখনো ফাঁকা। ধীরে ধীরে চোখের সামনে থেকে ঘোলাটে অবস্থাটা কাটতেই মেয়েটা কেমন নড়িচড়ে উঠল। তখনকার ঘটনাগুলো সবটা একে একে মনে পড়তে লাগলো। মুহূর্তেই মেয়েটার চোখে মুখে খেলে গেল এক অনিমেষ আতঙ্কের ছাপ। সে তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে শোয়া ছেড়ে উঠে বসে। বোকার ন্যায় নিজের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দৃষ্টি ফেলে অস্ফুটে সুত হয়। আমি এখনো মরিনি, বেঁচে আছি তাহলে? নাকি স্বপ্ন দেখছি এখনো? কথাটা শেষ হতে না হতে মাহির কর্ণকুড়ি ভেসে এলো অতি পরিচিত এক গম্ভীর অথচ খোঁচা মারা কণ্ঠ। খাচ্ছে বান্তির মেয়ে, কান বরাবর কষি কয়েকটা বসালে বুঝবি জেগে আছিস নাকি স্বপ্ন দেখছিস। তক্ষুনি ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায় মাহি, দেখতে পায় বলিষ্ঠ পুরুষের 6 খণ্ড বিশিষ্ট উদরের পেশে। মাহি শুকনো ঢোক গিল সামান্য, রয়েছে ঘাড় উঁচে তাকালো মুগ্ধের কঠিন মুখাপে। শুষ্ক হয়ে যাওয়া অধৈর্যরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে নিতে মুগ্ধ কেমন তেতে উঠল কেন যেন। তৎক্ষণাৎ কপালের চামড়ায় বিরক্তির ভাঁজগুলো বেশ স্পষ্ট করে চিরবির কঞ্চে বলে উঠল, নির্লজ্জের লুচ্চ মেয়ে ছেলে, পুরুষ মানুষ দেখলে ঠোঁট বেঁচেতে মন চায়, তাই না? ছি, অসভ্য মেয়ে একটা। হতভম্ব মাহি। লোকটার ভয়ে ঠোঁট শুকিয়েছে তার, অথচ এহেন শুকনো কাঠ হয়ে যাওয়ায় অধৈর্যরা একটুখানি জিভ দিয়ে ভেজানো নিয়ে লোকটা তাকে এত কিছু শুনিয়ে দিল। মাহি মোটেও চুপচাপ হজম করলো না কথাটা। তখনই তেলি বেগুনি জ্বলে উঠে বলল, আপনি আমার ঠোঁটের দিকে তাকালেন কেন? আমার ঠোঁট আমি যা মন চায় আমি তাই করব। কামড়াতে মন চাইলে কামড়াবো, ভেজাতে মন চাইলে ভেজাবো। আপনি কেন তাকাবেন? দোষ তো তাহলে আপনার চরিত্রে। এহেন একখানা পুচকে মেয়ের মুখে চরিত্র নিয়ে কথা শোনায় সে কি তেজ দেখাচ্ছে মুগ্ধ। দাঁত কিরমির করতে করতে তুক্ষুনি হাত থেকে মেঝেতে ছুঁড়ে ফেলে হুইস্কির খালি বোতলটা। মুহূর্তে এক বিকট শব্দে কাচের বোতলটা কেমন চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে গেল পুরো মেঝেতে। মাহি হতবিহ্বল। কিছু বুঝে ওঠার আগে এক দানবীয় হাতের থাবা এসে বসলো তার চুলের গোছায়। মাহি কুকিয়ে উঠছে চুলের তীব্র যন্ত্রণায়। চোখ গলিয়ে আর্তনাদ ভাসছে তার, চোখ দুটো নিমিষেই হলো ছলছল। মুখ কুচকে ব্যথাগুলো হজম করার পায়তারা করতে শোনা গেল মুগ্ধের গর্জে ওঠা কণ্ঠ, ইউ ব্লাডি বিচ, কোন সাহসে তুই আমার চরিত্র নিয়ে কথা তুললি? উত্তর তো জানোয়ার বাচ্চা। তোর মতো যাচ্ছে তাই মেয়ের এত বড় স্পর্ধা আসে কোত্থেকে, যে কিনা আমার দিশারো মনস্টারের চরিত্র নিয়ে কথা বলে? কিচ্ছু শুনছে না মাহি। চোখ কামড়ে কেবল সহ্য করে যাচ্ছে কথা ব্যথাগুলো। এদিকে মুগ্ধ রাগ তরতর করে বাড়ছে, বই কমছে না। মাহিকে এখনো চোখ মুখ কুচকে রাখতে দেখে সে তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহির চুলের গোছা। মাহি ভাবলো হয়তো দানবটা ছেড়েছে তাকে, তবে সে কি আর জানতো দানবটা নিজের আসল দানবীয় রূপে ফিরবে এক্ষুনি। মুগ্ধ কেমন নির্দয়ভাবে মাহির ডান হাতের কবজি চেনে হাতের তালুটা উন্মুক্ত করলো। অতঃপর চোখের পলকে সে হাতে জ্বলন্ত সিগারটা চেপে ধরলো নির্দয় মানব। মাহি চেঁচাচ্ছে, বুক ভাঙা আর্তনাদে ছটফটিয়ে যাচ্ছে অনবরত। হাতটা মোচড়াতে থাকলো, লাভের লাভ তো হচ্ছেই না, উল্টো হাতটা মচকে যাচ্ছে তার। এদিকে মুগ্ধের বাদামি চোখ দুটো জ্বলছে রাগে। হিতাহিত জ্ঞান শূন্য মানব ফের শক্ত হাতে গলা চেপে ধরে মাহের। এবার বোধ হয় গলা স্বরও হারাবে মাহে, নয়তো কণ্ঠা ফাটবে যে কোনো সময়। বেচারি হাঁপাচ্ছে, কণ্ঠায় অতিরিক্ত চাপ প্রয়োগে তার শ্বাসরুদ্ধ হচ্ছে ক্রমশ। এদিকে মুগ্ধ নামক ভয়াল যুবকের পেশিবহুল হাত করা দৃঢ় হচ্ছে। দেখো মাহির নিভে যাওয়া চোখে পানে তাকিয়ে থেকে সে কেমন হিংস্র কণ্ঠধ্বনিতে আওড়ায়, সবাই তোর বাপের মতো রে চাঁটার বাচ্চা। নেক্সট টাইম কথাবার্তা বলার আগে বুঝে শুনে বলবি।
কারণ আমি আবার অবাধ্য পুরুষ। এই যে জিভ আর হাতের উপর বিন্দুমাত্র ভরসা নেই আমার। দেখা যাবে কোন একদিন তোর জিব্বার লাগাম ছুটে গেলে আমারও হাতের লাগাম ছুটে যাবে। হয়তো সেদিন সবার আগে তোর জিব্বাটাকে টেনে ছিঁড়ে এনে ফ্রাডাকে খাওয়াবো, দেন তোর শরীরটা খাওয়াবো সাইকিকে। মাইন্ডেড। নিঃশ্বাস আটকে যাচ্ছে মাহে, ছটফটানো কমে যাচ্ছে ক্রমশ। মুগ্ধ দেখলো বরাবরে নাই, এবারেও বিরক্ত হয়ে ছেলেটা কেমন তাতে তৎ খেছে বললাম, এতবার গলা চেপে ধরে তারপরে তোর দমটা একেবারে আটকায় না কেন? বারবার চোখ উল্টে ফেলিস, অথচ গলা ছেড়ে দিলে ঠিকই আবার নিঃশ্বাস টানিস। হ্যাঁ, তুই মরতে পারিস না? এত অত মার খেয়ে কেমনে মুখে মুখে তর্ক করিস তুই? তেল আছে বান্তির মেয়ে। কথার বলে চট করে হাতটা সরিয়ে ফেললো মুগ্ধ। সঙ্গে সঙ্গে মেয়েচার গাল বরাবর শুধুই সপাচে আসা এক চর। দুর্বল মাহি তাৎ করে ছিটকে পড়লো বিছানায়। কণ্ঠা ব্যথায় যায় অবস্থা তার। মুগ্ধ ঠোঁট পিষে হাসলো মেয়েচার করুণ অবস্থা দেখে। এক পা আলগোছে বিছানার উপর উঠিয়ে এনে হালকা ঝুঁকে এলো মাহির দিকে। অতঃপর মাহির চুলগুলো পেছন থেকে এক হাতে চেপে ধরে মুখ নামিয়ে আনলো মাহির কান বরাবর। ক্রু কণ্ঠে হিসিয়ে বলল, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। এই পৃথিবীতে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তাহলে সেটা হচ্ছিস তুই, যার গায়ে ওই বাচ্চাটির রক্ত। যতদিন না পর্যন্ত একটু একটু করে তিলে তিলে যন্ত্রণা দিয়ে তোর গা থেকে শেষ রক্তবিন্দুটা আমি ছড়িয়ে নিচ্ছি, ততদিন পর্যন্ত না চাইলেও বাঁচতে হবে তোকে। তুই যতবার নিজে মরতে চাইবি ঠিক ততবার তোকে মরণ যন্ত্রণা উপভোগ করাবো আমি। কিন্তু কিন্তু তোকে মারবো না সাথে সাথে। শুনলো মাহি ছোটে ঠোঁট চেপে সহ্য করলো সবটুকু কষ্ট। মুগ্ধ রয়েছে ছেড়ে দিল মাহির চুলের গোছা। সঙ্গে সঙ্গে আবারও এক খাঁচকা টানে মাহিকে ঘুরিয়ে নিল নিজের দিকে। কান্নারত মাহি লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে কেমন তাকিয়ে রইল হতভাগের ন্যায়। এদিকে মুগ্ধর চোখে মুখে এক ভিন্ন আগুন। সে তৎক্ষণাৎ শক্ত থাবা বসিয়ে মাহির চোয়াল বরাবর নিজের অর্ধেক ভর মাহির ক্ষুদ্রকায় শরীরের উপর ছেড়ে দিয়ে হিস শুধালো, খুব তো চরিত্র নিয়ে কথা শোনাচ্ছিলি বান্তির মেয়ে। বেশ তো, চরিত্র যখন দোষ লাগবেই তাহলে কিছু করার পরে দোষ লাগুক। আগে তোকে নিজের রক্ষিতা বানাই। সো আই গিভ মাই কিস। মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা এবার চোয়াল ছেড়ে ছোট অবধি চলে এসেছে। মির্চার চেপে ধরেছে মাহি নরম গোলাপি অধৈর্যরা। মাহি ছটপটাচ্ছে ছাড়া পেতে উদ্বিগ্ন। মির্জা হাত পা ছুটছে বেশ। মুগ্ধ ফের নিজের বলিষ্ঠ দেহের নিচে মাহিকে শক্ত করে আঁকড়ে ধরে। তার ভাব এমন, এই বুঝি মির্জাকে পিষে ফেলবে নিজের বলিষ্ঠ দেহের নিচে। সে ধীরে ধীরে এগোচ্ছে মাহির অধরের দিকে। দুজনার ঠোঁট যখন প্রায় ছুঁই আশঙ্কা। মুগ্ধের চোখ পড়লো মাহির ছলছল চোখ দুটোর দিকে। সপ্তদোষের চোখ দুটো কেন যেন কোনো সাধারণ চোখ নয়, এ যেন এক নিখাত গভীর ফাঁদ। মুগ্ধ থমকায়। লম্বা ঘন পলক বিশিষ্ট হরিণী চোখ দুটোর অসহায়ের মতো তাকিয়ে আছে তার পানে। তাদের কত শত নীরব অভিযোগ। আশ্চর্য হলো সত্যি মুগ্ধ বেশ পড়তে পারছে তাদের অভিযোগ। তারা চিৎকার করে জানান দিচ্ছে। মুগ্ধ খারাপ, হিংস্র। মুগ্ধ বুকের বাপাসের পিঞ্জরের মাঝে লুকিয়ে থাকা পাথরের অঙ্গচে কি লাফাচ্ছে। সে হঠাৎ ট্রিম শব্দ তুলছে কেন? কি সমস্যা এর? মুগ্ধের এক মুহূর্ত ইচ্ছে করলো এখনই বেয়াদব অঙ্গটাকে ছুরি দিয়ে কেচে গা থেকে আলাদা করে ফেলতে। তার হাত দুটো কেমন আলগা হলো তার অজান্তেই। এই ফাঁকে মাহি নড়ল। তখনই মুগ্ধের নজর পড়লো মির্জার নরম তুলতুলে অধৈর্যরার পানে। আশ্চর্য, এত সুন্দর কেন মেয়েটার ঠোঁট দুটো? মনে হচ্ছে কোনো শিল্পী তার সারা জীবনের দক্ষতা দিয়ে একটু একটু করে এঁকেছে মেয়েটার ঠোঁট দুটো। তাদের তিতিন কপ্পন নিঃশ্বাস আটকে দিচ্ছে নির্দয় মানবের। তার এতক্ষণে ক্রূরতা কোথায় যে পালালো কে জানে। চোখে মুখে ভর করলো এক অদৃশ্য মায়াজাল। পিয়াংশি করা বাদামি ঠোঁট দুটো এবার হিংস্রতায় নয় বরং মুগ্ধতায় এগিয়ে আসতে চাইছে মেয়েটার নরম তুলতুলে অধৈর্যরার পানে। ওদিকে মাহি স্তব্ধ। বোধহয় তার ভাষ্যমতে চরিত্রহীন লোকটার চরিত্রহীন কার্যকলাপে বুক ভেঙে যাচ্ছে তার। অসহায় সপ্তদোষী না চাইতো মেনে নিতে হচ্ছে সব। সে কেমন চোখ মুখ কুচকে রেখেছে দেখো। মুগ্ধ এগোচ্ছে। মাহির তিত্তির করতে থাকা উষ্ঠপুষ্ট সৌন্দর্য দেখে হুট করে এই গলা শুকুলো তার। এই প্রথম তার ঠোঁট দুটো এক অজানা তৃষ্ণায় ধুকছে যেন। সে তৎক্ষণাৎ জিভ দিয়ে নিজের ঠোঁট দুটো ভিজিয়ে নেয় এক পলক।
ভীষণ কামুকতায় ডুব দিয়ে মায়ের উষ্টপুটের সাথে নিজের অদর ডুবাতেই যাবে অমনি তার কল্পনার মানুষপটে ভেসে উঠল এক ভয়ানক শিশু, লাল শাড়িতে সেজে থাকা এক সুন্দরী, পা দুটো আলতা রাঙা, ললাটে স্পষ্ট বিয়ের সাজ। রমণীর ঘুমন্ত রক্তাক্ত মুখখানা মনে পড়তেই তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে উঠে মুগ্ধ বলিষ্ঠ পুরুষ যেন এতক্ষণে নিজের সঙ্গীত ফিরে পেল। তক্ষুনি মায়ের উপর থেকে উঠে গিয়ে শটান হয়ে দাঁড়ায় সে। নিঃশ্বাস ক্রমশ জোরালো হচ্ছে, তার বুকে ওঠানামা বেড়েছে করুণ ভাবে। মুগ্ধ রয়েছে, নিজের হাত দুটো সামনে এনে দেখে তারা ফের কাঁপছে, বদনখানিও বোধহয় কাঁপছে তার। চোখের সামনে সবটা আবারও ঘোলাটে হয়ে যাচ্ছে কেন যেন। ওদিকে বিছানার চোখ মুখ কুচকে পড়ে থাকা মাহি দেখলো না যুবকের এহেন ছটফট, দেখলো না যুবকের কাঁপতে থাকা বদন। মুগ্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না সেথায়। তখনই ঢুলতে থাকা প্রায় পায়ে ছুটে বেরিয়ে যায় ঘর ছেড়ে। এদিকে বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরেও গায়ে কোনো উৎকো স্পর্শ না পেয়ে পিটপিট করে চোখ খুলে মাহে সম্মুখে মুগ্ধকে দেখতে না পেয়ে তক্ষুনি চোখ দুটো খুলে ফেলে এক ছটকে আশেপাশে নজর বুলিয়ে মুগ্ধের কোনো হদিস পায়নি মেয়েটা। এতে যেন বুক চিরে ভীষণ স্বস্তির নিঃশ্বাস বেরোলো তার। সময় নিয়ে দু হাতে আলগোছে কাঁপতে থাকা বুকখানা চেপে ধরে মেয়েটা কেমন ফুপিয়ে উঠছে ব্যথায় জর্জরিত কঞ্চায়, এক বুক কষ্ট নিয়ে অস্ফুটে আওড়ায়। প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না হিংস্র মানব। রিভেঞ্জ অফ নেচার বলেও একটা কিছু আছে, তাই না? আজ আপনি আমায় ঠিক যতটা কষ্ট দিচ্ছেন, আল্লাহ না করুক এর দ্বিগুণটা যেন আপনাকে ভোগ করতে না হয় আবার। কাপার শরীর চলমল পায় কোনো রকমে প্যালেসের সেন্ট্রাল টাওয়ারে একমাত্র কামরা অবধি চলে এসেছে মুগ্ধ। বিশাল বড় কাঠের দরজার সামনে দাঁড়িয়ে আলগোছে, ডান হাঁচা উঁচিয়ে রাখলো দরজা ডান পাশে সেন্সর বোর্ডের ওপর। মুহূর্তে সেন্সর বোর্ড থেকে একখানা লাল রশ্মি বেরিয়ে এসে মুগ্ধর হাতখানা স্ক্যান করলো সেকেন্ড 30 সময় নিয়ে। অতঃপর স্ক্যান শেষে বিশালাকার দরজাটা খুলে গেল আলগোছে। মুগ্ধ তৎক্ষণাৎ ভেতরে ঢুকলো। চোখের সামনে সবকিছু নিভে যাচ্ছে তার, মাত্র ফেটে যাচ্ছে যন্ত্রণা। আবারও তার প্যানিক অ্যাটাক উঠলো। মুগ্ধ সইতে পারবো না এ কষ্ট, পারে না, সইতে পারে না পুরনো কথাগুলোর বিষাক্ত স্মৃতি। যুবক উদ্ভ্রান্তের ন্যায় অন্ধকার ঘরটায় ছুটল, কিছুটা এগিয়ে পা ঘোরালো বাম দিকে। সেটায় 5 কদম হেঁটেই হাত বাড়ল সম্মুখে। বিশাল এক ধাক্কা দিতেই সামনে থেকে সরে গেল একখানা দরজা। মুগ্ধ কোনরূপ কাল বিলম্ব না করে গোপন ঘটে প্রবেশ করে। হতদন্ত হয়ে পাগলের মতো অন্ধকার হাস দরজার কাছের সুইচ টিপে দিতেই পুরো ঘরময় ছড়িয়ে গেল লাল ঘোলাটে আলোর পাতে। দেখা গেল গোপনে কামরার চারপাশে কাচের দেয়ালে সংরক্ষিত বিভিন্ন বিদেশি নামি দামি ড্রাগস। মুগ্ধ ঝাপসা চোখে সামনে এগোয় কাচের বক্সে সুরক্ষিত উচ্চ মাত্রার ড্রাগসের দিকে লোলুপ দৃষ্টিতে এক মুহূর্ত তাকিয়ে থেকে পরক্ষণে বা হাতের কঠিন মুষ্টিবদ্ধ খুশি বসায় কাচের দেয়ালটার গায়ে। তৎক্ষণাৎ ছনছনে ভেঙে গেল দেয়ালটা, সেই সাথে কাচের টুকরো অংশ বিধে গিয়ে হাতে থেতলে গেল মুগ্ধর। এতে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই যুবকের। সে কেমন উদ্ভ্রান্তের ন্যায় কাচের বক্স থেকে ড্রাগসটা তুলে এনে সিরিঞ্জ ভর্তি করলো কাপা কাপা হাতে। অতঃপর আর দেরি না করে সে নিজের বা হাতের মোটা শিরায় এক ঝটকায় পুশ করে দিল সবটুকু ড্রাগস। সঙ্গে সঙ্গে পুরো শরীর ঝাঁকে উঠে মুগ্ধর। বদনখানির অসহ্য কাঁপনে বেচারা কেমন হাঁটু গেড়ে বসলো মেঝেতে। চোখ দুটো বুজে আসছে তার, মাথা ভর্তি যন্ত্রণা গুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে যেন। যুবকের মুখ থেকে অস্ফুটেই কেবল বেরোলো, মা ডাকবো? অতঃপর বলিষ্ঠ যুবক তার টান টান দেহটা নিয়ে তক্ষুনি লুচিয়ে পড়লো মেঝেতে, দুহাত দুদিকে ছড়িয়ে মাথা রাখলো। পরে মা এসে আপন মনে ফিটফিট করলো, ও আমার কেউ না মা, ও আমার শত্রু। নিশ্চল মুগ্ধ বড়সড় দেহটা তার চিত হয়ে পড়ে আছে মেঝেতে, চোখ দুটো নিভু নিভু, দুহাত ছড়িয়ে আছে দুদিকে। এক হাতের মুঠো এখনো চেপে রেখেছে ব্যবহৃত শূন্য সিরিঞ্জটা। বুকের উঠানামার গতি ক্রমশ কমেছে যুবকের, কমেছে বাদামি চোখ জোড়ার পলক ফেলার ইচ্ছে। ভয়ানক যুবকের এহেন শান্তশিষ্ট ভাবখানা বোধ হয় বেশ অবিশ্বাস্য। সে এবার ঘুমোতে চাচ্ছে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটার হুটহাট জ্বালাতনগুলো এখন আর ভাবাচ্ছে না তাকে। মস্তিষ্ক ধীরে ধীরে ফাঁকা লাগছে তার।
একটা সময় চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। নিঃশ্বাসের গতি বাড়ল বেশ। ঘুম জড়ানো চোখ দুটো কোনো রকমে টেনে টুনে খুলছে মাহি। গাটা কেমন ম্যাচ করছে, মাথাটা যে কি ভাল লাগছে, মনে হচ্ছে পুরো শরীরের তুলনায় আপাতত বোধহয় মাথাটা বেশ ওজনের। মাহি কাচরাতে হালকা নড়ে চড়ে উঠে বসা প্রেয়ার চালাতে চোখ মুখ কেমন কুচকে গেল তার। সর্বাঙ্গ জুড়ে অসহ্য ব্যথা। আজও গলা দিয়ে স্বর বেরোনোর বালাই নেই। মাহি কতক্ষণ থম মেরে পড়ে রইল বিছানায়। পরক্ষণে নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে অবশেষে শোয়া ছেড়ে উঠে বসল। মাথাটার অসভ্যতা যন্ত্রণায় কুপো কাটছে। দুহাতে মাথার দুপাশে সজলে চেপে ধরে মনে মনে ভাবলো বোধহয় শাওয়ার নিলে কিছুটা হলেও রেহাই পাবে এখন যন্ত্রণা থেকে। তাই যেই বাবার সেই কাজ। সমস্ত শরীরে অসহনীয় ব্যথা নিয়ে মাহি পা রাখলো মেঝেতে। তবে এক মুহূর্ত আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কেমন। গতকাল রাতেই না পুরো মেঝেতে কাঁচের বোতলের চূর্ণ বিচূর্ণ টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়েছিল, তাহলে এখন পুরো মেঝেটাই এমন ঝা তকতকে হয়ে গেল কিভাবে? মাহি এক মুহূর্ত মৌন থেকে পরে করে নিজে সান্ত্বনা দিয়ে ভাবলো হয়তো মেড্ডে থেকে মধ্যে কেউ এসে পরিষ্কার করে গিয়েছে, হয়তো ঘুমিয়েছিল বিধায় টের পায়নি। মাহি আর ভাবলই না। এমনিতে মাথা ভর্তি ভ্রতা যন্ত্রণা, তার উপর অমন উটকো ভাবনা চিন্তা। অত সব ভেবে চিনতে তার লাভ কি শুনি। মাহি মুখ পাকায় ভাবনায় রয়েছে। পা দুটোতে কোনো রকমে দাঁড়িয়ে ধীরে ধীরে এগোয় ওয়াশরুমের দিকে। গায়ে জড়ানো মোটা সিনথেটিক কাপড়ের পাজামা, জ্যাকেট, মুখে ঢাকা হসপিটালের মাস্ক, মাথায় কালো ক্যাপ, হাতে পায়ে মোটা গ্লাভস, বড় বড় স্ট্যান্ড মোপার হাতে নিয়ে ঘষে লিভিং রুম পরিষ্কার করে যাচ্ছে 5 জন পুরুষ মেজ। গায়ে অত রক্ষকবচক থাকলেও প্রত্যেকের বদনখানি কেমন কাঁপছে দেখো। কেননা পায়ের তলায় থাকা কাচের মেঝের নিচে আস্ত এক সুইমিং পুল, সেখানকার স্বচ্ছ পানিতে ডুবাচ্ছে মাংসাশী হাঙুরগুলো। গতকাল একজনকে আস্ত গিলেও এদের স্বাদ মেটেনি মনে হচ্ছে। উপরের মানুষগুলোকে দেখে তারা কেমন দাঁত বের করে বাঁকা হাসছে। এইটুকু যতবার নজরে পড়ছে ঠিক ততবার গা শুদ্ধ লাঠি সোটা সবটাই কাঁপছে বেচারাদের। তবুও তারা অসহায়। রক্তাক্ত মেঝেটা ঠিকমতো পরিষ্কার না করলে দেখা যাবে তাদেরকেই না আবার হাঙরদের খাবার বানিয়ে দেওয়া হয়। লিভিং রুমের লাউঞ্জের এক পাশে বুকের কাছে দুহাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে সেট। মুখটা কেমন গম্ভীর চিন্তা নিমজ্জিত বেচারা, চোখ দুটো বোধহয় এক জায়গায় স্থির। এরই মধ্যে লিভিং স্পেসে আগমন ঘটে মেইজেনের। অদূরে সিটকে অমন গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি খানিক এগিয়ে এসে সিঁড়ি বেয়ে দুধাপ নিচে নেমে এলেন কোনোরূপ কথাবার্তা ছাড়া। নিঃশব্দে সিটের পাশাপাশি এসে দাঁড়ালেও খেয়াল করে না সিটের তেমন হেয়াল তো নেই। মেজেন শুকুটালেন, আলতো করে এক হাত পচে রাখলেন সিটের কাজ বরাবর। এদিকে কাঁধে কারো শীতল স্পর্শ টের পেয়ে হকচকে ওঠে সেট। ভরকে তাকায় পাশে সম্মুখে মেজেন ইরাকে দেখে ছেলেটা কেমন স্বস্তি নিঃশ্বাস ফেললো দেখো। চোখ বোঝে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ালো, ও তুমি? আমি আরো ভাবলাম মনস্টার, তাই তো। ঠোঁটের আগা এসে থেমে যাওয়া শব্দটা মেজেনের মুখ থেকে শুনে স্মিত হাসলো সেট। হালকা ছোঁচ কামড়ে আঙুল উঁচিয়ে সামান্য চুলকে নিল ললাটের এক পাশ। সময় নিয়ে জানালো, ওই আর কি। মধ্যবয়সী মেজেন কেমন ছোট পিছে হাসলেন মনে হচ্ছে। পা দুটো হালকা নাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালেন। পরে মুহূর্তেই দুহাত বুকের কাছে বেঁধে কেমন রহস্যময় কণ্ঠে বলতে লাগলেন, ইদানিং মনে হচ্ছে মনস্টারকে একটু বেশিই ভয় পাচ্ছ। কই, আগে তো মনস্টারের হিংস্রতায় এত ভয় পেতে না। সিট মনে রইল কিছুক্ষণ কর্মরত মেয়েদের পানির ছায় দাঁড়িয়ে তাকিয়ে থাকতে হঠাৎ মেয়েডিনের মুখে শুনলো আরেক বাক্য, মেয়েটাকে পছন্দ হয়েছে তাই না? কথাটা শুনতে পুরো বদন জুড়ে ঝংকার বয়ে গেল সেটার। বুকটা কেঁপে উঠলো অজানা ভয়ে। ছেলেটা কেমন ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গেল। এদিকে তার এখন অবস্থা ঠিকই আর দৃষ্টিতে খেয়াল করলো মেচেন। হালকা হেসে আলতো করে সিটের পিছে হাত রেখে বিজ্ঞানের সুত হলেন, যাকে একবার মনে ধরেছে তাকে এত সহজে হাতছাড়া করতে চাচ্ছ কেন সিট? আমি তোমার চোখে স্পষ্ট দেখেছি মেয়েটার প্রতি অবাধ মায়া। শুকনো ঠোক গেল সেট। ঠোঁট ফাঁক করে নিঃশ্বাস ফেলছে ক্রমশ। সেই মেডেনদের দিকে তাকিয়ে মোটা হয়ে আসা কঞ্চে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের কৌতূহল থাকবে, এটাই স্বাভাবিক মেইডেন। তাই বলে এই কৌতূহলকে আমি ভালোবাসা কিংবা তার চেয়ে বেশি কিছু নাম দিতে পারি না। কথাটা বলে সিট উদ্যত
হলো চলে যেতে। দু কদম বাড়াতেই পেছন থেকে ভেসে আসে মেজেনের দৃঢ় কঞ্চ। তাহলে ও কাঁদলে তোমার চোখ থেকে পানি পড়ে কেন? কাল রাত যখন মনস্টার ওর ওপর নির্মম অত্যাচার করছিল, তখন তুমি কক্ষের বাইরে মেঝেতে বসে পাগলামি করছিলে কেন? কেন কাঁদছিলে নিঃশব্দে? চলন্ত পাথরও থামলো। সিডের শরীরটা এক মুহূর্তের জন্য হয়ে গেল অসাড়। মেজেন হাসলেন, ধীর কদমে এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালেন সিডের। কঞ্চ খাদে নামিয়ে ফের বললেন, যদি ভালোই না বাসো, তাহলে রোজ সকালে মেয়েটার ঘরে জানালা দিয়ে ঢুকে তাকে অনিমেষ চোখে দেখো কেন সিট? এবার আর নিজের মুখ শক্ত মুখোশের আড়ালে লুকিয়ে রাখতে পারে না সেট। চলচল নয়নে ঘাড় বাঁকিয়ে তাকালো মেজেনের পানে সময় নিয়ে ব্যথিত কঞ্চে বলল, দয়া করে এইসব মনস্টারের কানে তুলবেন না মেইডেন। সে আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার জন্য মেয়েটার বিন্দুমাত্র ক্ষতি হোক তা আমি চাই না। তাই প্লিজ। মেয়েটার এক মুহূর্ত নীরব চোখে তাকিয়ে রইলেন কেবল। তার চোখ দুটোই হাজার প্রশ্ন। তবে সিডের অমন করুণ কণ্ঠের পিছে তার প্রশ্নগুলো আর করা হলো না। সিডার দাঁড়ায়নি এক মুহূর্ত। তৎক্ষণাৎ নিজের ছলছল চোখ দুটো লুকিয়ে প্রস্থান ঘটালো লাউঞ্জ থেকে। ইরা পেছন থেকে চেয়ে রইলেন শুধু। আনমনি বিড়বিড়ে আওড়ালেন, একজন মেয়েটাকে মেরে শান্তি পায়, আর একজন মেয়েটার ব্যথাগুলো অনুভব করে লুকিয়ে কেঁদে কেটে শান্তি পায়। আশ্চর্য। পেন্ট হাউসের বক্সিং ক্লাব। শক্তপোক্ত পাঁচে ধূপধাপ শব্দগুলো যেন পুরো ঘরময় গুচ্ছে। দু হাতে বক্সিং গ্লাভস, উদম পেঁচানো শরীরে ঘামের তীব্র উপস্থিতি। একের পর এক জোরালো পাঞ্চের ভারে নুয়ে যাচ্ছে পাঞ্চিং ব্যাগ, তবু থামছে না চোপক। এক অদম্য রূঢ়তায় নিজের সকল রাগগুলো যেন একাধারে মিটিয়ে যাচ্ছে সে। এদিকে ক্লাবের কাছে তৈরি দরজাটা দিয়ে মাত্র ঢুকলো অ্যাজুয়েন। চোখে মুখে সে কি তার উদ্বিগ্নতা? সে ঘট গটিয়ে এগিয়ে এসে দাঁড়ালো বক্সিং রিংয়ের সম্মুখে। ব্যগ্র কণ্ঠে জানালো, মনস্টার, আমাদের দুটো সিগমেন্ট আটকে দেওয়া হয়েছে। ব্যাস তখনই থামলো মুগ্ধে জ্বলন্ত হাত। ঘন ঘন নিঃশ্বাস ফেলে যুবক রয়েছে ঘাড় বাঁকিয়ে তাকায় এক পলক। একজন সঙ্গে সঙ্গে তটস্থ হয়ে দাঁড়ালো, দেখলো মুগ্ধ নামক মনস্টারের কঠিন মুখয়ব। সুদর্শন মুখটা কেমন লাল হয়ে আছে, তা আদৌ রাগে বসে নাকি অন্য কোনো কারণে কে জানে। তার ঘমার তো ভেজা চুলগুলো থেকে চুয়ে পড়ছে ঘামের কণা। ছোচের কোণে আচমকা ফুটে উঠেছে এক চিলতে ক্রু হাসির রেস। একজন থমকায়। মনস্টারের ক্রু হাসির গলা শুকিয়ে কাঠ বেচারার। সেখানে শুকনো ফাঁকা ঢোক গিলে চোখ দুটো অন্যত্র সরাতে খেয়াল করে পাঞ্চিং ব্যাগ থেকে চুইয়ে পড়ছে লাল তরল। একজন হতভম্ব। পাঞ্চিং ব্যাগ থেকে হঠাৎ ওসব কি গড়াচ্ছে? ওদিকে তার ভাবনার মাঝে মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ ততক্ষণে রিংয়ের পানে এগিয়ে এসেছে। ধারো দাঁতের সাহায্যে এক টানে তার হাতের গ্লাভসগুলো খুলে নিয়ে পরিশেষে লম্বা লাফে ঝাঁপ দিয়ে বেরিয়ে এলো রিং থেকে। ঘটনার আকস্মিকতায় হকচকে অ্যাজুয়েন তড়িৎ পিছিয়ে যায় দু কদম। মুগ্ধ তার বানে কোনো রূপ দৃষ্টিপাত করলই না। উঁচু মুখপ শক্ত করে রেখে সিনার চানচান করে দাম্ভিকতা বজায় রেখে চলে গেল ক্লাব থেকে। আজুইন তখনই সুযোগ পেয়ে ছুটতে গেল বক্সিং রিংয়ে। দৌড়ে এসে ব্যগ্র হাতে পাঞ্চিং ব্যাগটা খুলে দিতে মেঝেতে লুটিয়ে পড়ল এক ভিনদেশি যুবকের থেতলা যাওয়া বিধ্বস্ত শরীর। আজুন এবার আশ্চর্যের চরম সীমানায় দাঁড়িয়ে। এই ছেলে ওই গার্ডটা না, যে কিনা গতকাল রাতে সমুদ্রের বর্ডারে মনস্টারের শিপমেন্টটা আটকে দিয়েছিল? কিন্তু তাকে মনস্টার কোথায় পেল? আর তার বলার আগে মনস্টার এই খবরও পেয়ে গেল। অ্যাডুইন ছেলেটার পানে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস পেল। নিজ ব্যর্থতার উপর মহা আফসোস করতে করতে নিজেকে শুধলাম। তোমার আরো ফাস্ট হতে হবে এডুইন। জানলার পাশের কাউচে গা এলিয়ে বসে আছে মাহি। মুখাবে তার বিষাদ ছাপ স্পষ্ট। খোলা চুলগুলো বাতাসে উঠছে রীতিমতন। তার দৃষ্টি বাতাসে আপাতত অদূরে চেরি ব্লসমের বাগানে। বাতাসের মৃদু দুলুনিতে উঠছে ফুলগুলো। পুরো বাগানে জমিন ছেয়ে গেছে ফুলের সৌন্দর্যে। মাহির মনটা আঁকুপাকু করছে। অত সুন্দর বাগানটা একটুখানি খালি পায়ে হাঁটতে, চেরি ব্লসম ফুলগুলো একটুখানি ছুঁয়ে ছুঁয়ে দেখতে। তবে মনের অত বড় স্বাদ কি আর সহজে পূরণ হয়? চারপাশে হাজারো দৃষ্টিনন্দন সৌন্দর্য থাকলেও তার কি আর যাবার সাথী আছে? নিজের এহেন অসহায় পরিস্থিতির কথা মনে পড়তেই তার ছেলের হাসি হাসলো মাহি। কেন যে সে এত দুর্বল হলো? কেন আর একটু শক্ত হলো না? নিজের জন্য কেন পারছে না মরে যেতে? সে কি বড্ড ফিরো এতটাই, যার দরুন বহুবার মরতে গিয়েও ব্যর্থ হয়েছে প্রতিবার? মাহির বুক চিরে আচমকা বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। মস্তিষ্কে চলছে হাজারো কথা। বাড়ির মানুষগুলো এখন কেমন আছে? তারা কি তাকে মনে করছে?
আহি কেমন আছে? সে কি এখনো আগের মতন রাগ গুসা করে? মাহির বুক ভার হয়ে গেল বাড়ির চিন্তায়। চোখ দুটোর কার্নিশ ভরে গেল অশ্রুতে। ঠিক তক্ষুনি ঘরের দরজা দিয়ে প্রবেশ করলো মিলা। এক হাতে একখানা বড় সড় ট্রে, সেটা সাজানো বাহারি ফলের বাহার। মিলা ঘরে ঢুকেই কেমন উচ্ছ্বাসিত কঞ্চে আওড়ালো। হে মুনলাইট, দেখো কি এনেছি তোমার জন্য। এগুলো আমাদের বাগানের ফ্রুটস, ভীষণ টেস্টি, একটু খেয়ে দেখো। মায়ের আশ্চর্য পনি গেল যেন। সে কেমন হতবাক চোখে তাকিয়েছে মিলার পানে। মিলা গদগদ হয়ে এগিয়ে আসছে তার দিকে, মুখে কি সুন্দর হাসে। অথচ একদিনই মির্জাকে একবারও হাসতে দেখেনি মাহে। যতবার দেখেছে ততবার কেমন তটস্থ ভয়ে থাকতো। তবে আজ দেখো কি প্রাণবন্তই না দেখাচ্ছে তাকে। মিলা হাসি হাসি মুখে মাহির পায়ের কাছে এসে বসতে চাইলে মাহি তক্ষুনি নিজের পা দুটো গুছিয়ে নিল। মিলা তেমন গা করলো না। অ্যান কান্টে ঠোঁটের কোণে চমৎকার হাসি ধরে রেখেই হাতের ট্রেটা নামিয়ে রাখলো দুজনের মাঝে। নিজ উদ্যোগে একটা ব্লুবেরি তুলে নিয়ে মাহির পানে এগিয়ে ধরে বলল। নাও খেয়ে দেখো। মাহি হতবাক হয়ে ঠিকই তুলে নিল ব্লুবেরিটা। এদিকে মিলা তাকে আরেকটু অবাক করে দিয়ে ব্লুবেরিটা তুলে তুলে মুখে পুড়তে লাগলো নিজের। গালের পাশে অনন্য স্বাদের ফলটা চিবুতে চিবুতে মাহিকে তারা দেখিয়ে বলা। খাচ্ছ না কেন? খাও খাও, ভীষণ মজা। মাই ওপর নিচ মাথা নাড়ায়, হতবুদ্ধি নেয়। ছিঁড়ে ছিঁড়ে ব্লুবেরিটা যেই না মুখে পুরলো অমনি সুস্বাদে চোখ দুটো আপনি বন্ধ হয়ে এলো মির্জার। মিলা আর চোখে দেখলো সবচা। পরক্ষণে কেমন খিলখিলি হেসে উঠছে বলা। খুব মজা, তাই না? মাহি তৎক্ষণাৎ চোখ খুলল, দৃষ্টি নত রেখে মাথা ঝাঁকালো নিঃশব্দে। মিলা তখন আরো কিছু ফল মাহির পানে এগিয়ে দিয়ে বলল। এগুলো টেস্ট করো, দেখবে খুব ভাল লাগছে। মাহি তাই করলো। মেজার কথা মতো আরো কিছু নাম না জানা সুস্বাদু ফল মুখে পড়ল। এদিকে মিলাও তখন আয়েশ করে ফল চিবুতে চিবুতে হঠাৎ মাহির উদ্দেশ্যে বলল। নিচে যাবে চেরি ব্লসম গার্ডেনে? কথাটা শুনতে মাহির অবচেতন মনটা কেমন লাফিয়ে উঠলো খুশিতে। তবে নিজস্ব অন্তর্মুখিতায় মত্ত মির্জা বাইরে থেকে একদম স্থির রয়েছে, কেবল আওড়ালো। আমি গেলে সমস্যা হবে না? মিলা কাদুরি হাসলো কেন যেন, হাসতে হাসতেই বলল। কি সমস্যা হবে বোকামে? এখানে থাকা প্রতিটা মানুষ যখন তখন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেখানে খুশি সেখানে যেতে পারবে। তুমিও চলো আমার সাথে, গেলে দেখবে খুব ভালো লাগছে। সারাদিন একা একা ঘরে বসে থাকলে থোড়াই মন ভালো থাকবে। মিলার কথা যথার্থ যুক্তি পেয়ে স্মিত হাসলো মাহে। যেভাবে আছে সেভাবে উদ্যত হলো নিচে যেতে। মিলা তখন আগ বাড়িয়ে বাদ সাধলো মির্জাকে। মাই থামল, চোখ জিজ্ঞাসু চোখে মিলার পানে তাকাতে মিলা কেমন খিটমিট করে বলে উঠছে। এই অবস্থাতেই যাবে? মায়ের নিজের পানে তাকা এক পল গায়ে জড়ানো কালো একখানা ফ্লোরাট প্রিন্টের গোল্ড ফ্রক, যার দৈর্ঘ্য পায়ের কুনুই থেকে 2 আঙ্গুল উঁচুতে। ফ্রকের হাতাগুলো বেশ সুন্দর, ফুলে ফেপে থাকা, মাঝখানে 2-3টে ভাঁজ। চুলগুলো এলোমেলো হয়ে পিঠে ছড়িয়ে কোনো মতেই গিয়ে ঠেকেছে কোমরের উপরে। মাহি অবাদের ন্যায় চোখ তুলে তাকা এক পলক, মন খারাপের সুরে বলে। আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? মিলা আলতো হেসে মাহি নরম চিবুকে আঙুল ঠেকায় একটুখানি আতুরে কঞ্চি বলে। মোটেও না, তোমাকে একদম পরীর মতো দেখাচ্ছে। তবে চুলগুলো তোমার বড্ড এলোমেলো। এসো আমি তোমার চুলগুলো বেঁধে দিই। মাহির চটপট রাজি হলো অ্যান প্রস্তাবে। ছোট ছোট কদম ফেলে তক্ষুনি গিয়ে বসলো মেকআপ ভ্যানিটির সামনে। যদিও বা মেয়েটার মেকআপের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মুগ্ধ মহাশয় সেদিন তো গোটা শপিং মলটা তুলে এনেছে তার জন্য। সঙ্গে এসব মেকআপ যুক্ত ছিল বইকে। সম্মুখে বিশাল আয়না, মখমলে ড্রেসিং চুলের উপর বসে আছে মাহি। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মিলা। মুগ্ধ চোখে মাহির চুলগুলো দেখে যাচ্ছে কেমন। সে নিজের মুগ্ধতা ছাপিয়ে এক ফাঁকে বলেই বসল। তোমার চুলগুলো কিন্তু খুব সুন্দর মুনলাইট। মাই আলতো হাসলো, পুতুলের মতো বসে থেকে জিজ্ঞেস করল। তুমি আমাকে মুনলাইট ডাকছো কেন? মিলা হাসি মুখে মাহির চুলগুলোতে চিরুনি চালাচ্ছে। এরই মধ্যে মাহির করা হ্যান্ড টোস্টের পিঠে মুচকি হেসে জবাব দিল। মুনলাইট অর্থ হচ্ছে চাঁদের আলো। আমার চোখে তুমি শুরু থেকে চাঁদের আলোর মতো নরম স্নিগ্ধ, তাই আদর করে ডাকনাম দিলাম তোমায়। তোমার কি এই ডাক শুনতে খারাপ লাগছে?
মায়ের তৎক্ষণাৎ মাথা নাড়ায় দুধারে। মিলা নিজ কর্মে মহাব্যস্ত, দক্ষ হাতে আঙুল জ্বালাচ্ছে মায়ের চুলে। এর মধ্যেই তার হঠাৎ করে কি হলো কে জানে, সে কেমন দুনুমুনু করতে করতে আওড়ায়। মুনলাইট। হুম। মায়ের ছোট উত্তরে হাত থামায় মিলা। সতর্ক দৃষ্টি ঘরের দরজার কাজটা এক আধবার পরখ করে কেমন ভারত চোখ গিলে বলে উঠছে। একটা কথা বলে শুনবে তুমি? মিলার কঞ্চে কিছু একটা ছিল বোধহয়। মাহি তৎক্ষণাৎ নড়ে চড়ে আয়নায় চোখ রাখলো। ফ্রিজের মাঝে খানিক ভাঁজ ফেলে সন্ধিহান গলায় বলল। কি কথা? মিলা তখনই চুল ছেড়ে দিয়ে মাহির পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো। মাহি হতভম্ব হয়ে গেল। এরূপ কাঁদছে। মিলার চোখ মুখ ক্লাফাচ্ছে ভয় চোটে। তার অমন হুটহাট ভয় পাবার কারণ বোধগম্য হলো না মাহের। সে কেমন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল। কি হয়েছে তোমার? তুমি তো ভয় কেন পাচ্ছ? মিলা রয়েছে ছকিল। শুকনো হয়ে যাওয়া অধৈর্যরা জীব দিয়ে সামান্য ভিজে এনে সতর্ক কণ্ঠে শুধল। এই বাড়িতে যতদিন থাকবে দয়া করে কাউকে বিশ্বাস করবে না। কাউকে বলতে কাউকে না। এখানে সবাই সবার শত্রু। তুমি যাকে এক মুহূর্তের জন্য আপন ভাববে, পর মুহূর্তে দেখবে সেই তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার মানুষ ছল চাতুরি বুঝে মুনলাইট। তুমি নতুন নিরীহ, তাই তোমাকে বলছি, যতদিন অবধি কোনো কিছু নিজের চোখে না দেখবে, নিজের কানে না শুনবে, নিজে উপলব্ধি না করবে, ততদিন অবধি কারোর মুখের কথা মোটেও বিশ্বাস করবে না। মনে থাকবে? হতবাক মাহি আশ্চর্যের সাথে শুনল সবটা। মনের মধ্যে একরাশ প্রশ্ন নিয়ে যে না মুখ খুলবে অমনি কর্ণকুহরে ভেসে এলো মেজনের ইরার গম্ভীর কণ্ঠ। কি হচ্ছে এখানে? তৎক্ষণাৎ দরজার কাছে দৃষ্টি ফেলো মাহি। দেখতে পায় মেজন ইরা কেমন সৌর চোখে তাকিয়ে আছে তাদের দিকে। অন্যদিকে তার কণ্ঠ পেয়েই বসা ছেড়ে উঠে দাঁড়িয়েছে মিলা। আশ্চর্য হলো সত্যি। মেয়েটার এতক্ষণে হাসি হাসি মুখটা মুহূর্তে চেয়ে গিয়েছে রাজের আধা। শরীর কাঁপছে অজানা ভয়। মাহি ঠিক দেখলো সবটা। মেজন ইরা তখন ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের নিকট। কিয়ৎক্ষণ বাদেই তিনি এসে দাঁড়ালেন মিলার একদম পাশ ঘেঁষে। অতঃপর বলা নেই ক নেই আচমকায় মিলার ডান হাতটা কবজিটা চেপে ধরতে চোখ মুখ কুচকে ফেলে মিলা। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে তার কবজিটায় বোধহয় বচ্চ পীড়া হচ্ছে এই মুহূর্তে, কিন্তু মুখ ফুটছে না। মায়ের নজর এড়ায়নি এত কিছু। সে ঠিকই দেখলো মিলার নীরব কষ্ট। এদিকে মেজেন তখন গম্ভীর মুখে মিলাকে বলতে লাগলেন। তোমার সাথে আমার কিছু কথা আছে, বাইরে চলো। মিলার না বলার ক্ষমতা নেই। উচকে রাখা চোখ মুখ সে কেবল মাথা কাত করে সম্মতি জানালো। মেজেন কেমন হালকা হেসে তাকে নিয়ে প্রস্থান ঘটাতে চাইলে মাহি চেঁচিয়ে বলল। মেডেন কিন্তু ও তো এখন আমার সাথে বেরোবে, আমরা নিচের গার্ডেনে যাব। মেডেন থামলেন। ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নতমুখী মিলার পানে। হাতের বাঁধনে জোর বাড়লেন কিনা খেসানে। তবে মিলার চেহারা ব্যথতুর ছাপ স্পষ্ট ভালো কেন যেন। মেজেন কেমন সন্দিগ্ধ গলায় মিলাকে জিজ্ঞেস করলেন। তাই নাকি মিলা, তুমি গার্ডেনে যাবে? নতমুখী মিলা তখনই ঘাড় নাড়ে দুধারে নিঃশব্দে জানায় না। তাদেরকে হতবাক মাহি তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। গলায় খানিক সন্দিহান ছাপ ফুচিয়ে বলে উঠছে। কিন্তু কিছুক্ষণ আগে তুমি তো। আমি যাব না মেয়ে। তোমার ইচ্ছে হলে তুমি একা যাও। সুগুচায় মাহে কিছুক্ষণ আগেও তো মেজা অমন হাসি হাসি মুখ করে কথাবার্তা বলছিল। সে কিনা মেজে নাচতে চুপসে গেল। কিন্তু কেন? মাহি গম্ভীর মুখে চোখ তুলে তাকালো মিলার পানে। মিলা মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। তার এক হাত এখনো চেপে রেখেছে মেজেন। মিলার পা দুটো কেমন অস্থির। ধরে রাখা হাত মোচড়াচ্ছে অনবরত। মাহির সন্দেহ জাগলো এবার। সন্দেহতীত কঞ্চে তৎক্ষণাৎ মেজেনকে শুথয়। ওকে এভাবে ধরে রেখেছেন কেন মেডেন? হাতটা ছেড়ে দিন ওর। কথাখানা কর্ণপাত হতে চোখ সরু করে তাকায় মেজেন। চোখে মুখে স্পষ্ট তার নাখোশের ছাপ। কপালে জমেছে বিশাল বিরক্তির ভাঁজ। মাহির কথাটা যে খুব একটা পছন্দ হয়নি ওনার তা ইতিমধ্যে বোঝা যাচ্ছে। তার পরবর্তী মুখাবে মস্তিষ্ক তার ঝাঁঝিয়ে বলতে লাগলো। শেষে কিনা দুদিন আগে প্যালেসে আসা পুচকে মেয়েটাও আমায় হুকুম চড়ছে, এও কি সম্ভব? মস্তিষ্কের ছাঁচানো বাক্যটা ঠোঁট অব্দি এগোয়নি মেজেনের। তিনি কেমন নিপুণতার সাথে মুহূর্তের নিজের মুখাবে পরিবর্তন আনলেন। ছোটের কোণে জোরপূর্বক হাসি চেনে পরক্ষণে আওড়ালেন। না রিয়ার, ওকে এই মুহূর্তে ছেড়ে দিলে বিপদ হতে পারে। কেননা তোমাকে মিলার সম্বন্ধে একটা কথা এখনো বলাই হয়নি। থামলো মেজেন। রয়েছে ঘাড় বাঁকে শক্ত চাল নিক্ষেপ করলো নতমুখী মিলার পানে। গম্ভীর অথচ ঝাঁঝালো কণ্ঠে হুকুম চললেন।
এখনই নিচের কক্ষে যাও মিলা, আমি আসছি। মিলা হাসপাস করতে করতে খার কাত করতে করলো আলগোছে। মেজেনের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পেতে ভীষণ অস্থিরতার পায়ের গতি বাড়ায় মেজা। এক ছুটে কক্ষ ছেড়ে বেরিয়ে এসে দাঁড়ালো লম্বা করিডোরে। কক্ষের দুধারে নত মস্তিষ্কে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন কেমন অস্থির স্থির হয়ে আছেন, হাতে থাকা রাইফেল দুই ধারে মুখ করে রাখা। মিলা ভয়ার্ত চোখ গিলে কদম কদম পিছিয়ে গেল, বুক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বাকি এক পলক ফের তাকালো মাহির কক্ষের পানে। কিছু একটা ভেবে ভেবে মেয়েছে কেমন উদাস কঞ্চে আনমনি পিপি করল। নিজের হাতে নিজের ক্ষতি করো না মুনলাইট। সন্দেহতীত মাহি এখনো নিচের কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায়। মেজেন সময় নিচ্ছে বেশ। মাহির নরম তুলতুলে ডান হাতটা আলতো করে নিজের হাতের মুছে পুড়ে তাকে নিয়ে বসলেন মখমলের বিছানার উপর। কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে মাহির তুলতুলে হাতের পানে তাকিয়ে রইলেন মধ্যবয়সী। তার মাঝে তেমন কোনো তাড়া নেই জবাব দেবার। ওদিকে মাহি চিন্তিত, মিলার ব্যাপারে কি এমন বলবেন মেজেন তা নিয়েই যেন হাজারটা চিন্তায় জর্জরিত শব্দদোষে সে এবার বিরক্ত হয়ে ছট করে মেজেনের হাত থেকে নিজের হাতে সরিয়ে আনল। মেজেন ফারগালেন মেয়েটার এরূপ কাঁচে হকচকে জিজ্ঞেস করলেন। কি হলো ডিয়ার? মাহি বিরক্ত, এমনিতে চুপচাপ থাকলো মেয়েটা আবার তুখর তেজ। তারপরও মিলার বলে যাওয়া অমন কথা ভাবনে ফেলেছে তাকে। মিলা তখন কাকে উদ্দেশ্য করে বললো কথাগুলো? সে কি কোনোভাবে মেজিনকে উদ্দেশ্য করে বলো? বুদ্ধিমতী সপ্তদশী কথা নেবার উদ্দেশ্যে কপালে গুটা কত ফাঁস টেনে কাট কাট কণ্ঠে বলতে লাগলো। মিলার ব্যাপারে কি বলতে চেয়েছিলেন মেরিন? সদা মিনমিনে কথা বলা মেয়েটা কি আজ অমন কাটকাট কণ্ঠে তেজ দেখে কথা বলছে না? এই নিয়ে মাথা ব্যথা আর শেষ নেই মেজেনের। মনে মনে তিনি চেঁচে উঠলেও বাইরে থেকে একদম পানির মতো স্থির, চোখে মুখে স্পষ্ট অভিমান লেপটে আওড়ালেন। শোনো মেয়ে, আমি জানি না মিলা তোমায় কি বলেছে, তবে আমি এতটুকু বলতে পারি, মিলা যা বলেছে তা বিশ্বাস করো না, কেননা ও মানসিকভাবে অসুস্থ। থমকা মাহি। মানসিকভাবে অসুস্থ মানে? কর্মিলাকে তো দেখে তার একবারও এমন যে মনে হয়নি। তবে যে মেজেন এসব বলছেন। মাহি খানিক গম্ভীর হলো এ পর্যায়ে। মন দিয়ে শুনতে লাগলো মেজেনের বাকি কথাগুলো। এইদিকে মেজেনের চোখে মুখে স্পষ্ট বিষাদের ছাপ, মধ্যবয়সী ছল ছল চোখ অদূরে দেয়ালের দিকে নিবদ্ধ। মানুষটা কেমন অন্যমনস্ক হয়ে আওড়াচ্ছেন। গতকাল রাতে ডিনার টাইমে মনস্টার যাকে শার্কের পেটে চালান করেছিল সে আর কেউ নয়, মিলার কাজিন ছিল। এই পুরো বাড়িতে একমাত্র ইলিয়ারই এমন ব্যক্তি ছিল যার সাথে মন খুলে কথা বলতো মিলা। কিন্তু গতকালকের ঘটনার পর থেকে মেয়েটা বড্ড ডিস্টার্ব। আজ সকালেও কিচেনে দুজনে গায়ে গরম তেল ছুঁড়ে এসেছে। বলতে পারো ইলিয়ার্ডের অনুপস্থিতিতে মেয়েটা আগের চাইতেও বেশি উন্মাদ হয়েছে, তাই এখন ওর আশেপাশে থাকাটা রিস্ক। হতভম্ব মাহি। কি থেকে কি হচ্ছে কিছু বুঝতে পারছে না মেয়েটা। এখানকার মানুষগুলো এত রহস্যময় কেন? কার কথা বিশ্বাস করবে সে? এদিকে মাহির অমন হতভম্ব দেখে আলতো হাসলেন মেজেন। তক্ষুনি একটুখানি পিছিয়ে গিয়ে এক ঝটকায় গা থেকে উলে শালটা নামিয়ে দিলেন। মুহূর্তে উন্মুক্ত হলো মধ্যবয়সী পুড়ে যাওয়া হাত দুটো। মাহি কেমন আটকে উঠলো তা দেখে। মেজেনের হাতের ক্ষতগুলো এখনো একদম তাজা, সফেদ রঙা ওয়েনমেন্টে মৃদু প্রলেপ দেখা যাচ্ছে কোথাও কোথাও। মাহি চোখ গিলে সামান্য চোখে মুখে ব্যথাতুর ভাবভঙ্গি ফুটিয়ে জিজ্ঞেস করলো, এসব কি করে হলো মেরিন? না না, ইরা স্মিত হাসলেন। হাত বাড়িয়ে নামিয়ে রাখা শালটা ফের গায়ে জড়িয়ে নিলেন। কিয়ৎক্ষণ চুপ থেকে আনমনি বললেন, এ আর নতুন কি, পাগলিটা রোজ রোজ পাগলামি করে, আর আমার ওসব নীরবে সয়ে যেতে হয়। কি আর করব বলো, শত হলেও ও আমার মারিয়ার বয়সী। জানো কি, মিলার আর তোমার মুখের দিকে তাকালেই আমার মেয়েটার চেহারা ভেসে ওঠে চোখের সামনে। মনটা কিছুটা হলেও স্বস্তি পায় তোমাদের দেখে। নরম দিলেন মাহি। মেজেনের এহেন মায়াবী কথায় তার মন গলেছে বেশ। কিছুক্ষণ আগে নিজের করা অমন রূঢ় ব্যবহারে নিজের খারাপ লাগছে এখন। মাহি চোখ নামিয়ে বেশ বসে রইল চুপচাপ। মেজেন সরু চোখে পরক করলেন মাহির নত মুখখানা। আলতো এসে একটুখানি গলা খাকারি দিয়ে বলতে লাগলেন, মন খারাপ করলে কেন মেয়ে? আমার কোনো কথায় কষ্ট পেলে নাকি? তৎক্ষণাৎ চোখ তুলে মাহি মেজেন শুধরে দিয়ে আওড়ায়, তেমন কিছু না। আমি আসলে নিজের বিহেভিয়ারে লজ্জিত। আমি আপনার সাথে। মেয়েটির মুচকি হাসলেন। মেজার এহেন সরল স্বীকারোক্তিতে এগিয়ে এসে আদুরে ভঙ্গিতে হাত রাখলেন মাহির মাথায়। চমৎকার কঞ্চে বললেন,
বোকামি, এইসব নিয়ে ভেবো না তো। আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো, নিজেকে নিয়ে ভাবো, যা করতে ভালোই লাগবে তাই করো। কারণ জীবন তো একটাই, তাই না? যেহেতু জন্মেছি, মরতে তো একদিন হবেই। সেক্ষেত্রে ভয়ে ভয়ে বেঁচে কি লাভ? যতদিন বাঁচবে শক্ত হয়ে বাঁচবে, নিজে মন মতো চলবে, ঠিক আছে? মেয়েডেনের কথাগুলোতে বুঝি এক অনন্য স্বস্তি খুঁজে পেল মাহে। এ যেন ঠিক তার মায়ের কথা। মাহি যতবার ভেঙে পড়তো তার মা ঠিক এইভাবেই বোঝাতো, সর্বদা তাকে শক্ত হতে বলতো। তবে আজ আজ কেন তার মা কোথাও নেই? মায়ের কথা মনে পড়তে মুখটায় আধা নেমে এলো মাহের। বুকটা ধরে গেল এক অদ্ভুত হাহাকারে। সম্মুখে বসে থাকা মেইজেন বোধ হয় আজ করতে পারলেন নিচার মনের অবস্থা। তিনি তক্ষুনি প্রসঙ্গ এড়াতে উদ্যত হলেন। মাহি টান হাতে টান বসিয়ে তারা দেখিয়ে বলেন, এই মেয়ে, তুমি না তখন বললে তুমি গার্ডেনে যেতে চাও? তাহলে উঠো, আমি নিয়ে যাচ্ছি তোমায় গার্ডেনে। কি, যাবে তো আমার সাথে? ভোরে আসা চোখ দুটো কোনো মতেই লুকায় মাহি। মাথা নুইয়ে রেখে ঝাঁকালো কয়েকবার। মেজেন স্মিত হেসে উঠে দাঁড়ালেন। মেজাকেও নিজের সাথে করে নিয়ে বেরোলেন কক্ষের বাইরে। ধীর পায়ে হাঁটছে মাহি, চুপচাপ কথা বলছে মেডেনের সাথে। দুজন হাঁটতে হাঁটতে প্যালেসের সদর দরজার কাছে আসতে হঠাৎই থেমে গেলেন মেডেন ইরা। মাহিও থামলো তৎক্ষণাৎ। ঘাড় বাঁকিয়ে মেডেনের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে মেরিন? মেইডেন তৎক্ষণাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় জিভে দাঁত কাটেন। বাহুর মাঝে থেকে মায়ের হাতখানা সরিয়ে দিয়ে আফসোসের সুরে বলতে লাগলেন, আই এম সো সরি ডিয়ার, আমার ঔষধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার আবার উচ্চমাত্রার ডায়াবেটিস আছে, যার জন্য ঔষধ টাইম টু টাইম খেতে হবে। সো আই ক্যান্ট গো উইথ ইউ। হতাশ হলো মাহে। এতক্ষণের উপচে পড়া খুশিটা কেমন নিভে গেল দপ করে। মেজের নিজের কাছে বজ্র খারাপ লাগলো যেন। তিনি মন খারাপ করে শুধলেন। আমি খুব দুঃখিত ডিয়ার, আসলে আমি বাকিটা বলার আগের মতো সুযোগ পেল না মেচেন। তার আগে মাহি কেমন সৌজন্যতা রক্ষা করে আওড়ালো, উঠে মেরিন, আপনি ঘরে গিয়ে ঔষধ খান, আমিও ঘরে চলে যাচ্ছি। অন্য কোনো দিন ঘুরবো না হয়। মেচার কণ্ঠে স্পষ্ট মন খারাপের সুর টের পেলেন মেচান। আফসোসের ডুব দিয়ে উঁচু ঘুরে দাঁড়াতেই হঠাৎই দেখলেন সামনে দিকে হেঁটে আসছে সেট। কানের দুই পাশে হেডফোন গুজে রাখা, হাত দুটো গুজে রাখা প্যান্টের পকেটে। ছেলেটা চোখ বুজে কিছু গুনগুন করতে করতে এগিয়ে আসছে। মেজেন সিটের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য কিছু একটা ভেবে লাফিয়ে উঠলেন পরক্ষণে। চট জলদি পাশে দাঁড়িয়ে থাকা মাহি ডান হাতের কবজি চেপে ধরে এগোলেন সিটের পানে। এদিকে মাহি কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দেখছে মেজেনের কাণ্ড। এক আধবার মুখ খুলছে যদিও, তবে মেজেনে তার কোনো কথাকেই যেন পাত্তাই তেমন দেয়নি। সে তৎক্ষণাৎ এক হাত ছড়িয়ে পথ আটকে দাঁড়ালো সিট বেচারা চোখ বুজে হাঁটতেই থাকায় দেখতে পায়নি এহেন অবরোধ। ফলস্বরূপ বুকের কাছটায় ফুট করে কারো হাত লেগে যাওয়া আটকে উঠে চোখ খুলল সেট। পরক্ষণেই চোখের সামনে নিরীহ নতমুখী মাইকে দেখতে পেয়ে থমকায় এক মুহূর্তের জন্য। কালো রঙা ফ্লোরার ফ্রকে মির্জাকে একদম আদরে পিচি পিচি লাগছে। মাথার চুলগুলো কি সুন্দর করে বক ক্লিপ দিয়ে আটকে রেখেছে। মেয়েটার ফর্সা মুখখানায় নেই কোনো প্রসাধনীর চাপ। তারপরও তাকে এতটা মোহনীয় লাগছে কেন কে জানে। সিট নিজের গতি হারাচ্ছে মনে হচ্ছে। তার বেহাত চোখ দুটো আজ ফের আটকেছে এক বাঙালির মোহনীয় সৌন্দর্যের চালে। জীবনে কত বিদেশিনী রূপবতী দেখলো সে, দেখেছে নানান সৌন্দর্যের অধিকারী সুন্দরীকে, তবুও এই সাধারণ বাঙালি মায়াবতীর মাঝে কি এমন পেল সে যার দিকে একবার তাকালে চোখ ফেরানো দায় হয়ে পড়ে তার জন্য। এদিকে মেইজেন আর দৃষ্টিতে দেখছেন স্বপ্নতমুখী মাহিরা ইতস্তত করছে সিটের সামনে, হাত মুচড়াচ্ছে বারবার। মেইজেন খানিক গলা খাকারি দিতে বেচারা সিটের সম্বিতি ফিরল বোধ হয়। সে কেমন হকচকিয়ে দৃষ্টি সরল অনস্র। কিয়ৎক্ষণ আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন? মেজেনের আফসোস শুরু হলো এ পর্যায়ে। মাহির পানে একবার দৃষ্টি ফেলে আফসোসের সাথে আওড়ায়, বুক দেখো না সিট, মেয়েটা কত শখ করে গার্ডেনে ঘুরতে চেয়েছিল, তাই ভাবলাম ওকে নিয়ে না হয় নিয়ে যাই গার্ডেনে। কিন্তু কাণ্ড দেখো, আমার ভুলো মনে, আমার যে ঔষধ খেতে হবে সেটা ভুলেই বসেছিলাম। তাই আমি চাচ্ছি তুমি না হয় মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো, কি বলো, নিয়ে যাবে তো? কাঁপলো সিটার। মাথায় জেকে বসলো মনস্টারের ভয়। বেচারা ভয় ভয় তুকুনি দুধারে মাথা নেড়ে না জানায়। না না, আমি পারবো না। মেজেন উঁচু ঠোঁট উল্টালেন। মাহির
মাথায় ক্রমশ হাত বুলিয়ে নাকা স্বরে শুধলেন। তুমিও না বলে দিলে। ধুর, মেয়েটার ভাগ্যটাই খারাপ। ছোট্টখাট্ট একটা শখ করলো, তাও কিনা পূরণ করতে পারলাম না। থাক, চলো মেয়ে, অন্য কোনো দিন না হয় ঘুরবো আমরা। মেজেন এক গ্লাস মন খারাপ নিয়ে সামনে এগোলেন মায়ের হাত চেপে। এরই মধ্যে পেছন থেকে ভেসে আসে সিটের গম্ভীর কঞ্চ। ওয়েট। থামলেন মেজেন, ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন আলগোছে। সিট তাকে এক প্রকার উপেক্ষা করে পা ঘুরিয়ে এগিয়ে এসে দাঁড়ানো মাহির মুখোমুখি। অতঃপর খাঁচা সামান্য নুয়ে নিচু কঞ্চে জিজ্ঞেস করল। মাহি তুমি গার্ডেনে যাবে? তখন জবাব দিল না, মাথাটা নুয়ে রেখে হাত কচলাচ্ছে অনবরত। ছেলেদের সাথে সে ঘুরবে, কিন্তু কিভাবে? তার তো এসবে মোটো অভ্যাস নেই। এদিকে সিট এখনো দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। মেইডেন তখন আগ বাড়িয়ে বলতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ, ও যাবে, তুমি ওকে নিয়ে যাও। মনস্টার এখন প্যালেসে নেই, ও না হয় এই ফাঁকে একটু ঘুরে আসুক। মনস্টার নেই? এতটুকু শুনতে মনের ভেতর থেকে ভয় জ্বর খানিক কমে গেল মাহের। মেজাক ঠায় মাথা নুয়ে রেখে ছোট্ট করে বলল। যাবো। সিট কেমন ঠোঁট কামড়ে হাসল। কি চমৎকার সে হাসে। মেজার এইটুকু সাহসে যেন বিশ্বজয়ের আনন্দ মিলল যুবকের। সে আলতো করে পকেটে এক হাত রেখে বের করে এনে বাড়িয়ে দিল মাহির পানে। চাপা স্বরে বলল। চলো। সিটের এহেন বারান্ত হাত ধরা তো দূর, উঁচু নিজের হাত দুটো কেমন গুটিয়ে নিল মাহি। শুকনো ঠোক গিলে দিল, গম্ভীর কঞ্চে আওড়াল। দুঃখিত, এটুকু পথ হাঁটতে কারো হাত ধরার প্রয়োজন বোধ করছি না আমি। সিট মুগ্ধ এহেন বাক্যে মেয়েটার প্রতি ভালো লাগাটুকু যেন আরেক ধাপ বেড়ে গেল তরতর করে তার। সে নিজের বাড়িয়ে রাখা হাতটা রয়েছে গুছিয়ে নেয়, কিয়ৎক্ষণ ছুঁচ কামড়ে ধরে রেখে পরক্ষণই বলে। ফাইন, চলো। দুটো মানুষ মাঝে অল্প কিছু দূরত্ব বজায় রেখে হাঁটছে কেমন। মাহি আশেপাশে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে হাঁটলেও সিডের মুগ্ধ দৃষ্টি সম্পূর্ণ মেয়েটার উপর নিবদ্ধ। মেয়েটার কাছে থেকে জানার বচলভ হচ্ছে তার, জানতে ইচ্ছে করছে ওর সম্বন্ধে। সিট খানিকক্ষণ দনুমনু করে হঠাৎ কথা বাড়ালো। তোমার পুরো নাম কি? মাহি হাঁটছে আর কয়েক কদম এগুলে চেরি ব্লসমের কাছে। এখান থেকেই তাদের অপরূপ মোহনীয় দৃশ্য পাগল করছে মাহিকে, যার দরুন পাশে থেকে ভেসে আসা সিটের কথাটা তেমন একটা শুনিনি মাহি। সিট কি বুঝলো কে জানে। সে নিজ থেকেই ফের বললাম। আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? এবার শুনলো মাহি, থমকে দাঁড়ায় পথে, ঘাড় বাঁকিয়ে কুচকে তাকায় সিটের মুখপানে, সন্দিহান গলায় জিজ্ঞেস করে। হঠাৎ এমন প্রশ্ন কেন? সিটের মুখে রানী মেজার চোখে চোখ পড়তে থমকায় সে। হারিয়েছে নিজের বোধ বুদ্ধি। অমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে মুখ কুচকায় মাহি, কপাল ছাজিয়ে উঠল বিরক্তিতে। চেনা নেই, জানা নেই, হুট করে একজন অপরিচিত মেয়ের দিকে অমন হাঁ করে তাকিয়ে থাকার কি কারণ আছে শুনি? যত সব ম্যারালেস পার্সন। মাহি গাল বাগিয়ে নিজের হাঁটা ধরল গার্ডেনের দিকে। লম্বা লম্বা 4টে কদমে অবশেষে গার্ডেনে প্রবেশ করলো সপ্তদশে। গার্ডেনে গোলাপি আভায় ছেয়ে যাওয়া জমিনে পা রাখতে হৃদয়টা কেমন শিথিল হয়ে গেল তার। শামুকটা সামান্য উঁচু করে তাকালো উপরের দিকে। বাতাসের মৃদু ছাপটায় গাছের ফুলগুলো ঝরে ঝরে পড়ছে ক্রমশ। এ যেন গোলাপি রঙের স্নোফল। মাহি ভীষণ উৎফুল্ল হলো। অন্তর্মুখী সপ্তদশের অন্তরের কোণে লুকায়িত বাচ্চামাগুলো বুঝি ছেলে বেরিয়ে আসতে চাইছে আজ। সে নিচে দুহাত দুই দিকে ছড়িয়ে এক ছুটে দৌড়ে গেল সামনে। উপর থেকে ছড়তে থাকা ফুলের পাপড়িগুলো আলতো করে ছুঁয়ে দিয়ে খিলখিলে হাসছে মেজা। এক আধবার নিচু হয়ে জমিনে পড়ে থাকা পাপড়িগুলো দু হাতে তুলে ফের ছুটতে দিচ্ছে উপরের দিকে। মেজার দিল খোলা পাগলামো চলছে। এরই মধ্যে মাহি স্পষ্ট টের পেল তার পেছনে কার উপস্থিতি। মাহি ভাবলো হয়তো সেট এসেছে, তাই ঘুরে না তাকিয়ে বলতে লাগলো। এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনারা? একটা দোলনা থাকলে তো দুলতে পারতাম অন্তত। কারো প্রত্যুত্তর জবাব আসেনি পেছন থেকে, তবে মাহির মনে হচ্ছে তার খুব কাছে এসেছে কেউ। আরেকটু হলেই বোধ হয় স্পর্শ লাগবে গায়ে। মাহি ভীষণ রাগান্বিত হলো এহেন কাজে। সে তৎক্ষণ পিছনে ঘুরতে তিরিক্ষি মেজাজে আবড়ালো। কি সমস্যা আপনার? এত কাছে। কথাটা মাঝপথেই থামলো তার, যখন চোখ পড়লো সম্মুখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত বলিষ্ঠ দেহী পুরুষের দিকে। লোকটার গায়ে জড়ানো লম্বা কোচ হুজেজ ক্লোক, দুহাত
ছড়ালে বোধহয় প্রজাপতির ন্যায় ভারী দেখাবে হাতগুলো। মাথার উপর চানা বড় গোলাকার চুপি, যার দৈর্ঘ্য মুখের অর্ধেকটা ঝাঁকা। যুবকের নাক মুখ ঢেকে আছে কালো রঙা রাউন্ড কাপড়ের মাস্কে। পায়ে পড়েছে দামি বুট। মাহি ভরকায় এহেনডুপি মানুষকে দেখে সে হকচকিয়ে পেছুতে গেলে সম্মুখের বলিষ্ঠ দেহী যুবক এক হাঁচকা টানে তাকে নিজের একদম কাছে টেনে আনে। মাহি ভরকায় ভয়ে নিঃশ্বাস আটকে যাচ্ছে তা নতুন করে এ আবার কার পাল্লায় পড়লো সে। ভয়ের মেয়েটা দুহাতে বুক বরাবর ধাক্কা দিয়ে যাচ্ছে যুবক, কিন্তু যুবকের অত বড় সোজা একটু নড়ল না। মাহি এবার ভয়ার্ত কণ্ঠে চিচি বলে ওঠে, ছাড়ুন আমায়, কে আপনি? এখনই ছাড়ুন আমায়, নইলে নইলে কিন্তু আমি চিৎকার করব। তখন এই বাড়িতে থাকা মনস্টারটা বেরিয়ে এলে আপনাকে তার প্রাণের পেটে চালান করে ছাড়বে। প্রাণের মায়া থাকলে ছাড়ুন আমায়। মাস্কের আড়ালে পিয়াংসি করা ঠোঁটটা পিষে হাসলো নাকি যুবক? হাবভাবে তো তাই মনে হচ্ছে। সে এবার কোনোরূপ কথাবার্তা ছাড়া চট করে মাহিকে এক হাতে তুলে নেয় বেশ খানিকটা উঁচুতে। মাহির পা দুটো ছুঁচে শূন্যতে, সে ক্রমাগত মুচড়াচ্ছে ছাড়া পেতে। এরই মধ্যে যুবক নিজের কোমরের পিঠ থেকে বন্দুকটা বের করে আনতে হকচকে উঠছে মাহি। ভয়ার্ত ঢোক গিলে মেয়েছে কেমন চিৎকার দিয়ে বলে হচ্ছে, ওরে আল্লাহ রে, ওই রাক্ষসটা আমার প্রয়োজনে কেন আসেন আল্লাহ? ও রাক্ষস কই আপনি? আমার মেরে ফেললো কে যেন। মাহি চেঁচাচ্ছে, তার চেঁচানোর মাঝে যুবকটি বন্দুকের ট্রিগার চাপলো দুবার। মাহির তক্ষুনি ভয় গুজিয়ে গেল যুবকের বুকে। যুবক শুট করেছে বাগানের জমিনে, যেথায় পাপড়ির নিচে লুকিয়ে ছিল বিষধর সাপ। একটু হলেই কামড়ে দিত মাহিকে। ভাগ্যিস যুবক সময় মতো এসেছে। এদিকে মাহি থর থর করে কাঁপছে যুবকের বুকে। তার কানের কাছে আচমকা মুখ নামিয়ে কেউ একজন বলে উঠল, যার উপস্থিতি তোর জন্য কাল হয়ে দাঁড়ায়, শেষে কেন তার বুকে নিজেকে আড়াল করলি? আচ্ছা নির্লজ্জ বান্তির মেয়ে। সপ্তদশীর কর্ণকুহরে পৌঁছালো অপ্রিয় মানুষটার ধারাজ কণ্ঠ। নিচ থেকে শুনে তুলে কেমন এখন দেখো ঠেস মেরে মেরে কথা বলে যাচ্ছে। দেখো লোকটার ভাবখানা দেখে মনে হচ্ছে মাহি বুঝি নিচে থেকে তার কোলে উঠতে চেয়েছে, অথচ ঘটনা সম্পূর্ণ উল্টো। মাহি তৎক্ষণাৎ যুবকের চড়া বুক থেকে মাথা উঠিয়ে ঘাড় তুলে তাকায়। সরু চোখে মাস্ক পরিহিত মানুষটার আড়লে থাকা মুখাবের খানিকক্ষণ তাকিয়ে থেকে হতবুদ্ধি প্রশ্ন ছড়ল। আপনি রাক্ষস? শিশুটার মুগ্ধ কপালে ফেলো গোটা কত বিরক্তির ভাঁজ। বাদামি চোখ দুটো বোধহয় বিরক্তিতে তীক্ষ্ণ হলো পরক্ষণে। অতঃপর কোনো রূপ বলা কওয়া ছাড়াই মুখ হবে একরাশ বিরক্তির তিক্ততা নিয়ে বেয়াদব ছেলেটা ঘচা আরেক খাঞ্জ বুকের কাছে ঝুলতে থাকা মাহির কোমর বরাবর চেপে রাখা শক্তপোক্ত হাতটা তার আচমকায় ছিলে হলো। ঘটনার আকস্মিকতা হতবিহ্বল মাহি তাল সামলাতে না পেরে হুট করে ছিটকে পড়লো পাপড়িময় জমিনে। তৎক্ষণাৎ পুরনো কোমরের ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠতে বেচারি ঠোঁটের ফাঁকগুলি অস্ফুটে বেরিয়ে আসে এক চিলতে ব্যথাত শব্দ। আউচ! চোখ মুখ কুচকে এক হাত কোমর ডলছে মাহে। সম্মুখে পাহাড়ের ন্যায় সটনভাবে দাঁড়িয়েছে মুগ্ধ। তার মধ্যে তেমন কোনো হেলদোল নেই, নেচার প্রতি বিন্দু মাত্র দেখছে। উল্টো নিজের হাত থেকে রিভলভারটা এগিয়ে নিয়ে আসে নিজ ঠোঁটের কাছে। কুচকুচে কালো রঙা বন্দুকের নলটা দিয়ে বেরোচ্ছে ধোয়া কুঞ্জলি। মুখের পাতলা আবরণে মাস্কের আড়াল থেকেই বন্দুকের নল বরাবর জোরালো হুক বসায় মুগ্ধ। হাত ঘুরিয়ে ফের বন্দুকটা নিজের কোমরে পিছে গুছতে গুছতে কঠিন গলায় বলা, প্যালেসে এত জায়গা থাকে সত্ত্বেও এখানে মরতে এলি কেন? মুখ কুচকায় মাহি। একে তো কোমরে ব্যথাটা বেড়েছে, তার উপর লোকটার অমন ঠেসমারা কথাবার্তা। নিচে ভারী বিরক্ত হলো এ পর্যায়ে। চোখে মুখে একরাশ বিরক্তি ছাঁচ টেনে তো মুখে সুত হলো। আপনাকে কে বলেছে আমি এখানে মরতে এসেছি? আমি ঘুরতে এসেছি। তবে আপনার তো আবার আমার সুখ শান্তি কোনোটাই সহ্য হয় না, তাই না? যেখানে যাব সেখানেই হাজির হবেন আপনি কাল হয়ে, এই যেমন এখন হলেন। দাঁত খিঁচল মুগ্ধ। মেয়েটা এত মার খায় তার হাতে, তারপরও ওর কথাবার্তা বিন্দুমাত্র ঝাঁজ কমে না। এর জায়গায় অন্য কেউ হলে দ্বিতীয়বার মঞ্চের সামনে মুখই খুলে কথা বলে সাহসী করতো না। অথচ মেয়েটাকে দেখো, দিব্যি মুখে খই ফুটছে তার। মুগ্ধ দাঁত কিরমির করতে করতে হালকা ঝুঁকে দাঁড়ালো মাহির দিকে। ভীষণ রাগ নিয়ে তৎক্ষণাৎ এক হাতে চেনে এক হাতে টান মেরে নিজের মুখ থেকে মাস্কখানা উন্মুক্ত করে হিসিয়ে বলতে লাগলো, বিড়ালের হাড্ডি খেয়ে দুনিয়া এসছিস নাকি? নির্লজ্জ বান্তির মেয়ে। এত মারি তারপরে শিক্ষা হয় না, তাই না? ভয় পেল না মাহি। মনের মধ্যে আজ কোথাও এক আকাশ সাহস পেল কে জানে। সে উল্টো মুখ ঝামচি মেরে বলে উঠছে,
না, শিক্ষা হয় না, আর হবেও না। মেজাজ এখন বিপদসীমার বাইরে যাচ্ছে ক্রমশ। মুগ্ধ নামক ভয়াল যুবকের বাদামি চোখ জোড়া লাল হচ্ছে ধীরে ধীরে। সে এক মুহূর্ত চোখ দুটো বুজে নিয়ে শিশি বলল, কথাবার্তা লিমিটে রেখে বল, চাঁটার বাচ্চা। মায়ের শুনল না আজ। মুগ্ধ যদি হয় 10 আনা, সে হয়েছে আজ 12 আনা। গলায় একরাশ ভয়হীন ঝাঁ ছেড়ে পরক্ষণই বলল, বলবো না, বলবো না, বলবো না। কি করবেন হ্যাঁ?